আপনি কি জানেন গত প্রায় 40 বছর ধরে ইসরায়েল শুধু মুখে বলে আসতেছে ওরা ইরানের পরমাণু শক্তির উপরে আক্রমণ করবে, কিন্তু এতদিন পর্যন্ত সফল হয় নাই। তবে গত 13ই জুন ইসরায়েল ইরানের উপরে অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করে। টার্গেট ছিল ইরানের ইস্পাহান প্রদেশের নাতাজ, যেটা কিনা ইরানের সবচাইতে গুরুত্বপূর্ণ পরমাণু সমৃদ্ধকরণ সাইট, আর রাজধানী তেহরানের বিভিন্ন পরমাণু এবং সামরিক স্থাপনা। এর রিপ্লাইয়ে ইরান পরিচালনা করে অপারেশন ট্রু প্রমিস 3। পাল্টা প্রতিশোধে প্রায় 150 থেকে 200টা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণ হয়, আর সেইগুলো আঘাত হানে ইসরায়েলের বিভিন্ন শহর যেমন তেল আবিব, জেরুজালেম আর রিশন লেজিয়ন। যেই খবর ইন্টারন্যাশনাল মিডিয়ায় প্রকাশ পাইছে, ইসরায়েলের অন্তত 3 জন নাগরিক নিহত হয়েছে আর কয়েক ডজন আহত হয়েছে। দেখেন, এই ভিডিওতে দুই পক্ষের আক্রমণের পাল্টাপাল্টি পরিসংখ্যান আপনাদেরকে আমি দেখাইতে বসি নাই। অলরেডি আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলের ভিডিওতে এই আপডেট পাইছেন। আমি যাব এই সংঘাতের আরো গভীরে। ইসরায়েলের এই হামলার আসল কারণ কি শুধুমাত্র ইরানের পরমাণু শক্তি ধ্বংস করা ছিল, নাকি ইরানের ভিতরের অনেক বিশ্বাসঘাতকের সহায়তায় পুরো ইরানের সরকার আর শাসন ব্যবস্থা চেঞ্জ করতে চাইতেছে ইসরায়েল? উল্টা দিকে ইরান কিভাবে বিশ্বের তেলের বাজারে আঘাত করে এর পাল্টা আক্রমণ করতে পারে? আর কেন নেতানিয়াহু ইরানের পরমাণু স্থাপনায় এখনই মানে এই 2025 সালেই আক্রমণটা করলো? এতদিন পর্যন্ত কেন সে এটা করতে পারে নাই? এই সবগুলো ব্যাপার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করা হবে। তো চলুন শুরু করা যাক। দেখেন, নেতানিয়াহু সর্বপ্রথম কোন ইসরায়েলি নেতা না যে কিনা অন্য একটা দেশের পরমাণু স্থাপনায় আক্রমণ চালাইছে। এর আগে ইসরায়েলের মেনাচেম বেগিন 1981 সালে ইরাকের পরমাণু রিঅ্যাক্টরের মধ্যে এয়ার স্ট্রাইক চালাইছিল। এখন ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম আছে, এইখানে নেতানিয়াহু অনেকবার চেষ্টা করছে আক্রমণ চালাইতে। স্পেশালি 2009 থেকে 2013 সালের মধ্যে ও অনেকবার চেষ্টা করছিল, কিন্তু ও পারে নাই 4টা কারণে। নাম্বার 1, ওর যে টপ জেনারেল আর ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থার প্রধানরা ছিল, ওরা এরকম একটা সরাসরি লড়াইয়ে জড়াইতে ইরানের সাথে ওর বিরোধিতা করছিল। নাম্বার 2, ওর ক্যাবিনেটের বিভিন্ন মিনিস্টার যেমন বেনি বেগিন, ডেন মেরিডোর, এলি ইশাই, ওরা সহ আরো অনেক মিলিটারি লিডার এই ধরনের আক্রমণের বিরোধিতা করছিল। 3 নাম্বার কারণ, এই ইসরায়েলের সাথেই আছে লেবানন, যেখানেই আছে হিজবুল্লাহ, যাদেরকে ইরানি অনেকদিন ধরে সহায়তা করে আসতেছে এবং যাদের কাছে ইসরায়েলি বিভিন্ন শহর আক্রমণ করার জন্য যথেষ্ট মিসাইল আছে। যদি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করে, এই হিজবুল্লাহ ইসরায়েলের উপরে খুব সরাসরি ভাবে আক্রমণ করতে পারবে, এই ভয় ইসরায়েলের মধ্যে ছিল। আর 4 নাম্বার কারণ, ওরা তৎকালীন ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামাকে চেতাইতে চায় নাই নতুন করে একটা সংঘাত শুরু করার মাধ্যমে। এখন তাইলে ওই সময়ের প্রেক্ষাপট থেকে বর্তমানে প্রেক্ষাপটটা কিভাবে চেঞ্জ হয়েছে, এইটা 4টা পয়েন্টে ব্যাখ্যা করি। নাম্বার 1, নেতানিয়াহুর বর্তমান ক্যাবিনেট তীব্রভাবে ডানপন্থী, যারা কিনা ইরানের সাথে যে কোনো ধরনের লড়াইকে সাপোর্ট করে খুব ভালোভাবে। এমনকি নেতানিয়াহু নিজেও যতটা সাপোর্ট করে তার চেয়েও বেশি ওর ক্যাবিনেট করে। 2 নাম্বার কারণ, বিভিন্ন সামরিক নেতারা আগের টাইমে কি হয়েছিল, বাধা দিছিল নেতানিয়াহু, বলছিল আপনি এখন লড়াইয়ে জড়ায়েন না। কিন্তু এখনকার যে সামরিক নেতা, মনে করেন ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর নেতা ইয়াল জামির আর মোসাদের পরিচালক দাদি বার্নিয়া, ওদেরকে নেতানিয়াহু নিজ হাতে করে বসাইছেন। ওরা তো আর নেতানিয়াহুর কোনো ডিসিশনের বিরোধিতা করবেই না, বরং যে কোনো ধরনের সামরিক পদক্ষেপকে ওরা সাপোর্ট করে। 3 নাম্বার কারণ, যেটা খুবই বড়, গেল সেপ্টেম্বরে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের বেশ ভালো রকমের সংঘাত হয়, যেখানে হিজবুল্লাহর অনেক প্রধান নেতাকে ইসরায়েল দুনিয়া থেকে সরাই দিতে সক্ষম হয় এন্ড তাদের অনেক মিসাইলকেও ধ্বংস করতে সক্ষম হয়। এই কারণে 2009 থেকে 13 সালে হিজবুল্লাহর কাছ থেকে ইসরায়েল যেরকম থ্রেট বা হুমকি পাইতেছিল, এখন এই মুহূর্তে সেই হুমকিটা নাই। এই কারণে ইসরায়েলের সাহসও বাইরে গেছে। আর 4 নাম্বার কারণ, এখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হওয়ায় পুরা পলিটিক্যাল ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে গেছে। বুঝা গেলেন এতদিন পর্যন্ত ইসরায়েল কেন আক্রমণ করে নাই, এখনই ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের উপরে কেন ওরা আক্রমণ করলো। এর আগে তো বলছিলাম 1981 সালে ইসরায়েলের মেনাচিম বেগিন ইরাকের পরমাণু প্রোগ্রামের উপর আক্রমণ চালাইছিলেন। 2007 সালে এমনই একটা কাজ সিরিয়ার উপরে করছিলেন ইসরায়েলের এহুদ ওলমার্ট। কিন্তু ইরানের উপরে এই আক্রমণটা টোটালি ডিফারেন্ট। ইরানের যে নিউক্লিয়ার
নিউক্লিয়ার প্রোগ্রাম এটা অন্যান্য দেশের চেয়ে অনেক অ্যাডভান্সড, অনেক বড়, লার্জ আকারে হইতেছে। ওদের মূল নিউক্লিয়ার প্ল্যান্টের অনেকগুলাই অনেকটাই আন্ডারগ্রাউন্ডে, মাটির নিচে, যেগুলাকে মাটির নিচে যায় পুরোপুরিভাবে ধ্বংস করা অনেক ক্ষেত্রেই ইসরায়েলের সামর্থ্যের বাইরে। এই ফিগারটা দেখলেই আপনারা বুঝবেন গ্রাউন্ড লেভেলের কতটা নিচে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আছে। যেমন ফোর্ডো কিংবা নাতাজের কাছে যে নতুন ফ্যাসিলিটিটা হইতেছে, এইগুলা কিন্তু ইসরায়েলের আক্রমণের সক্ষমতার অনেক নিচে বানানো হয়েছে। তারপরেও ইরাক আর সিরিয়ার মধ্যে ইসরায়েল যখন আগে আক্রমণ করছিল, ওদের মূল টার্গেট ছিল আচ্ছা আমি রিঅ্যাক্টরটাকে ধ্বংস করব, এর চেয়ে বেশি কিছু আমার টার্গেটে নাই। কিন্তু এইবার ইরানে ওরা যেটা করছে, শুধু পারমাণবিক সাইটগুলাই ওদের মূল লক্ষ্য ছিল না, ওরা ইরানের সিনিয়র অনেক কমান্ডারকে শেষ করে দিছে, ওদের অনেক কমান্ড সেন্টার ধ্বংস করছে, মিসাইল লঞ্চার অনেকগুলা ধ্বংস করছে, এন্ড ইরানের পুরা সরকার ব্যবস্থা ওলট পালট করার চিন্তা করতেছে। এরপরেও প্রথম 12 ঘন্টার এয়ার স্ট্রাইকে ইসরায়েল পুরা নিউক্লিয়ার প্রোগ্রামের মাত্র 20% মতো ধ্বংস করতে পারছে ইরানের ক্ষেত্রে। অনেক এক্সপার্টই বলতেছেন ইসরায়েলের পক্ষে ইরানের এই পারমাণবিক সক্ষমতা পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়া একেবারেই সম্ভব না। এন্ড এই কারণেই হয়তো ইসরায়েল শুধুমাত্র নিউক্লিয়ার সাইটগুলোকেই টার্গেট করতেছে না, বরং পুরা ইরানকে ধ্বংস করার জন্য মেইন গেমটা খেলতেছে। এখন আপনাদের একটা মনে প্রশ্ন থাকতে পারে, ইরান তো সামরিকভাবে জবাব দিবেই, এইটা ছাড়াও তেলের বাজারের মাধ্যমে ইরান একটা জবাব দিতে পারে। ইসরায়েল ইরান যে জায়গাটার মধ্যে অবস্থিত, গালফ রিজিয়ন বলতেছি, পৃথিবীর 1/3 তেল এইখান থেকে আসে। আর 13ই জুন যখন এই লড়াই বা সংঘাতটা শুরু হয়েছে, ব্রেন্ট ক্রুড অয়েল, যেটা কিনা গ্লোবাল একটা বেঞ্চমার্ক তেলের দামের জন্য, এইটা 8%-এর মতন বাইরে $74 পার ব্যারেল হয়েছে। এই যে হঠাৎ স্পাইকটা দেখতেছেন নিচের থেকে উপরে, এইটাই হইল এই ইসরায়েল বনাম ইরানের সংঘাতের একটা ইমিডিয়েট ফলাফল। ইসরায়েল যদি আরো এগ্রেসিভ কাজ করতে থাকে, খুব বড় ধরনের সুযোগ আছে ইরানও অনেক এক্সট্রিম কিছু পদক্ষেপ নিবে। যেমন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে পারে। এই হরমুজ প্রণালী হইতেছে পারস্য উপসাগর আর ভারতীয় মহাসাগরের মধ্যে একটা খুব চিকন পানির রাস্তা, কিন্তু এই রাস্তাটাই পুরা ওয়ার্ল্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুরা বিশ্বের 30% সি বর্ন অয়েল বা তেলের ট্রান্সপোর্ট এই জায়গাটা দিয়ে হয়, আর পুরা ওয়ার্ল্ডের 20% প্রাকৃতিক গ্যাস এই রাস্তা দিয়ে পাস করে। এমনকি যখন 80-র দশকে ইরান আর ইরাকের মধ্যে ট্যাঙ্কার ওয়ার হয়েছিল, ইরান ইরাক একজন আরেকজনের অনেক অয়েল ট্যাঙ্কারকে বম্বিং করে উড়ায় ফেলছিল, তখনও এই রাস্তাটা দিয়ে শিপিং খুব বেশি সময়ের জন্য বন্ধ থাকে নাই, এন্ড অল্প একটু উপরে যাওয়ার পরে তেলের দাম আবার জায়গা মতন ফেরত আসছিল। ইরান যদি এই হরমুজ প্রণালী পুরোপুরিভাবে বন্ধ করতে চায়, এতে তাইলে ইরানের নিজেদেরও অনেক বড় একটা ক্ষতি হবে, কারণ এই প্রণালী দিয়ে ওরা ওদের নিজেদেরও তেল গ্যাস এইগুলা রপ্তানি করে। আবার এইটা বন্ধ করলে ইউএসএ এবং চায়নার মতন দেশ এইখানে এসে হস্তক্ষেপ করতে পারে, কারণ এই প্রণালী বন্ধ করলে ইউএসএ তে তেলের দাম যেমন বাড়বে, চায়নাও কিন্তু এই গালফ রিজিয়ন থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করে ওদের নিজেদের দেশে। এই কারণে ইরান এর আগে অনেকবার এই প্রণালী বন্ধ করার জন্য জোর দিছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা বন্ধ ওরা কখনো করে নাই, মানে পুরোপুরিভাবে বন্ধ করে নাই। এখন ইসরায়েল কিন্তু অলরেডি ইরানের জ্বালানি ক্ষেত্র, মনে করেন তেল যে এখান থেকে উঠায়, অয়েল ফিল্ড কিংবা এক্সপোর্ট ফ্যাসিলিটিগুলা, এইগুলা আক্রমণ করা শুরু করছে। এন্ড এইটার ফলাফল মারাত্মক হইতে পারে। ইরান কিন্তু প্রতিদিন পুরা ওয়ার্ল্ডে 1.7 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে। এই তেল পুরা বিশ্ব বাজারে পৌঁছানো বন্ধ হয়ে যাইতে পারে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন ইরানের আশেপাশে অন্যান্য দেশ তো আছে, মনে করেন সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত, ওদের এক্সট্রা তেল দেওয়ার সক্ষমতা আছে প্রতিদিন 3 থেকে 4 মিলিয়ন ব্যারেল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত যদি এই তেলটা বিশ্ববাজারে দেয়, ইরানের কাছ থেকে তেল নেওয়া বন্ধ হইলেও এইটা হয়তো তেমন একটা সমস্যা তৈরি করবে না। কিন্তু সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত এইটা করতে 100 বার চিন্তা করবে, কারণ এইটা দিয়ে বুঝাবে ওরা আসলে ইসরায়েলকে হেল্প করতেছে, এন্ড এই ঘটনা ইরানকে আরো রাগায় দিবে, যেটা ওরা চায় না। আরেকটা ব্যাপার, ইরানের তেল বন্ধ হওয়ার কারণে পুরা বিশ্ব বাজারে তেলের দাম যদি বাড়ে, একদিক থেকে এই দুইটা দেশের খুব বড় রকমের লাভ হবে। যেই দামটা বাড়ানোর চিন্তা ওরা গত 2 বছর ধরে করতেছিল কিন্তু সফল হয় নাই, এই সুযোগে হয়তো ওরা নিজেরাই এই তেলের দামটা বাড়তে দিতে চাবে। আর এইটা হইলে তেলের দাম হয়তো প্রতি ব্যারেলে $90 কাছাকাছি পর্যন্ত পৌঁছায় যেতে পারে, যতক্ষণ না ওপেকের অন্যান্য দেশ তেলের সাপ্লাই বাড়ানো শুরু করে। এতক্ষণে বুঝলেন
তেলের মাধ্যমে ইরান কিভাবে একটা পাল্টা আক্রমণ করতে পারে। এখন বলি ইসরায়েল যে পুরোপুরি রেজিম চেঞ্জ করার কথা বলতেছে, ইরানের সরকার পরিবর্তন করে ফেলার কথা বলতেছে, এইটার আরো ডিটেইলড আলোচনাটা কি। আন্তর্জাতিক অনেক এক্সপার্টই বলতেছেন নেতানিয়াহু এইখানে আসলে একটা বিরাট গ্যাম্বল বা জুয়া খেলছেন। উনি আশা করতেছেন এই যে ইরানের পুরো অবস্থাটা আমি খারাপ করে দিলাম একটা লড়াইয়ের মাধ্যমে, এত এত হামলা করার মাধ্যমে, এতে করে ওদের সরকার পতন হয়ে যাবে এন্ড নতুন একটা সরকার আসবে যেটা ইসরায়েলের কথা মতন হয়তো উঠবে বসবে। এন্ড এইরকম বিকল্প নেতাদেরকে ইসরায়েল কিন্তু প্রস্তুত করতেছে, যেমন ইরানের সাবেক ক্রাউন প্রিন্স রেজা পাহলভি, যিনি কিনা ইরানের সাবেক শাহর ছেলে, যাকে 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে উৎখাত করা হয়। এই লোক কিন্তু নির্বাসনে থাকেন, কিন্তু তারপরেও ইরানে নিজের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বিদেশি অনেক খেলোয়াড়ের সাথে উনি যোগ সাজস রাখেন। এমনকি সাম্প্রতিক কয়েকটা বছরে উনি ইসরায়েলে ভিজিট পর্যন্ত করছেন। এই লোক ইসরায়েলের জন্য একটা বিকল্প হইতে পারে। আরেকটা বিকল্প হইতে পারে একটা নির্বাসিত বিরোধী গোষ্ঠী যাদের নাম মুজাহিদিন ইখালক বা MEK। যখন ইরানে বিপ্লব হইল তখন এই MEK ইরাকে চলে গেছিল আর 80-র দশকে সাদ্দাম হোসেনকে হেল্প করছিল ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য, এবং যেই কারণে ইরানের অনেক মানুষের কাছে ওরা প্রচন্ড অজনপ্রিয়। তবে এই গ্রুপটা খুবই অ্যাক্টিভ আর ওদের আমেরিকান অনেক বন্ধু আছে যাদের মধ্যে অনেকে ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পের খুব কাছে। তবে ট্রাম্পের প্রথম টার্মের তুলনায় এখন ওদের প্রভাব প্রতিপত্তি একটু কম, কারণ ওই সময় MEK এর অনেক অনুষ্ঠান বা আয়োজনের মধ্যে অনেক সিনিয়র US অফিসিয়ালরা যাইতেন, যাদের মধ্যে আছেন মাইক পম্পেও, জন বোল্টন এবং রুডি গিউলিয়ানি। ওরা MEK এর অনুষ্ঠানগুলোতে যাইতেন এন্ড তাদের সপক্ষে বক্তৃতাও দিতেন। যাই হোক, বুঝা গেলেন ইসরায়েল শুধুমাত্র ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে টার্গেট করতেছে এমন না, ওদের প্ল্যানটা আরো দীর্ঘমেয়াদী। ইরানের পুরো সরকার চেঞ্জ করে ফেলার ওরা চিন্তা ভাবনা করতেছে। নিউক্লিয়ার প্রোগ্রামে অ্যাটাক করা হোক কিংবা ইরানের বিভিন্ন জ্বালানি ক্ষেত্রতে সরাসরি আক্রমণ করা হোক, ওরা টার্গেট করতেছে এই সরকারের যাতে পতন হয় এন্ড ওরা নিজেদের একটা পুতুল সরকার ইরানে বসাইতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদিও অলরেডি আপনারা জানছেন ইরান এবং ইরাক পাল্টাপাল্টি আক্রমণে কে কার কতটুকু ক্ষতি করছে, এটা যেহেতু অলরেডি অনেক নিউজ মিডিয়া কিংবা ইউটিউব চ্যানেল কভার করছে, আমি আর এটা এই ভিডিওতে বলি নাই। অলরেডি হয়তো অনেকে এই ধরনের 100টা ভিডিও দেখে ফেলছেন। চেষ্টা করছি এই ভিডিওতে এমন কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার যেটা হয়তো এখনো ট্র্যাডিশনাল মিডিয়ার মধ্যে খুব একটা বেশি আলোচনা হইতেছে না। কেউ এখনো ততটা বলতেছে না ইসরায়েল আসলে কতটা দীর্ঘমেয়াদী লং টার্মের গেম খেলা ইরানকে ধ্বংস করতে চাইতেছে। এইটা আপনাদেরকে বোঝানোই আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল। আপনার যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।